तू नशा है हर दफा है baby I've been falling for you ये जो तेरी अदा है मरहबा है सब तेरा है cause baby I've been falling for you হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম ওয়েলকাম টু ওয়াইকিকি ড্রামার সেকেন্ড এপিসোড নিয়ে। যারা প্রথম পার্টটি এখনো দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলেই দেখে আসতে পারো। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাওয়া যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম সিওজিনের বয়ফ্রেন্ড তার সাথে সবকিছু ঠিক করে নেয়। পরের দিন সিওজিন আবারও তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যায়। তখন সিওজিন লক্ষ্য করে তার বয়ফ্রেন্ডের নাক থেকে রক্ত বের হচ্ছিল। সিওজিন তার বয়ফ্রেন্ডকে এই বিষয় জিজ্ঞাসা করলে তার বয়ফ্রেন্ড বলে হয়তোবা কাজের চাপে এমনটা হচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা হলো এই গাধায় সব সময় তার নাকের ভেতর আঙুল দিয়ে গুতাতে থাকে, আঙুল দিয়ে কুচাতে থাকে, যার কারণে তার নাক থেকে সব সময় ব্লিডিং বের হতে থাকে। তার এমন ভাবে নাক গুতানো দেখা তো আমার মনে হচ্ছে সে কোনো ওয়ালের ভেতর ঢিল মেশিন দিয়ে গর্ত করছে। যখন তার নাক থেকে রক্ত বের হয় এই বিষয়টা তার কাছে কোনো কিছু মনেই হয় না, এটা তার কাছে খুবই নর্মাল বিষয়। তাহলে বোঝো এই শালাই কেমন সাইকো। এমনকি সে তার গার্লফ্রেন্ড সিওজিনের সামনেও তার নাক খোঁটা নিয়ে ব্যস্ত ছিল। এইসব দেখে সিওজিনের তো একটা বড় ধাক্কা লাগে আর ভাবতে থাকে তার বয়ফ্রেন্ড এমন কেন। তখন সিওজিনের বয়ফ্রেন্ড ওর নোংরা হাত দিয়ে সিওজিনকে খাবার খাইয়ে দেয়। ব্যাপারটা কি জঘন্যতম, তাই না? এতেও বেচারা সিওজিন কিছুই বলতে পারে না। পরের দিন তারা আবারও ডেট করতে যায়। সেই দিনও সিওজিনের বয়ফ্রেন্ড নিজের মতো মজা করে নাক খুঁটছিল। এতে সিওজিন রেগে বলে ফেলে এটা তোমার কেমন অভ্যাস। তখন তার বয়ফ্রেন্ড রেগে যায় আর বলে আমি যদি তোমার মতো একটি দাড়িওয়ালা মেয়েকে ডেট করতে পারি তাহলে আমার নাক খোঁটা নিয়ে তোমার সমস্যাটা কি? এই দুই পাগল এই বিষয় নিয়ে জঙ্গলি কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকে। তখন তাদের এই ঘেউ ঘেউ করাতে পুরো রেস্টুরেন্টবাসীরা জেনে যায় তারা আসলে কেমন। তখন তো সিওজিনের বয়ফ্রেন্ড তাকে ব্রেকআপ দিয়ে দেয়। ভাই রে ভাই, বেটাটা কি পরিমাণ ফালতু যে নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবে, তাও আবার নাক খোঁটা ছাড়তে পারবে না। যাই হোক, এই দিকে জনকে নতুন একটি অডিশন চলছিল। এই মুভিটির জন্য জনকির ফুল বডির হেয়ার রিমুভ করতে হবে, তাহলে সে ছোটখাটো একটি রোল পাবে। জনকি এরপর চলে যায় তার ফুল বডির হেয়ার রিমুভ করাতে। বেচারা তো 2 টাকার শুটিং এর জন্য এই কষ্ট সহ্য করে নেয়, কিন্তু এরপর তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে জানতে পারে সে যেই মেয়েটিকে দিয়ে হেয়ার রিমুভ করিয়েছে সে আসলে তার গার্লফ্রেন্ডের ছোট বোন ছিল। এই কারণে জনকির গার্লফ্রেন্ড অনেক রেগেছিল। তার গার্লফ্রেন্ডের রাগের কারণ ছিল তার আগে কেন তার ছোট বোন তার সবকিছু দেখবে, যেটা ছিল তার গার্লফ্রেন্ডের জন্য খুবই লজ্জার বিষয়। এত কিছু ঘটে যাওয়ার পরও সে ভাবতে থাকে তার গার্লফ্রেন্ডকে পরে মানিয়ে নিবে। এরপর জনকি বাসায় আসে। বাসায় ফেরার পর জনকি তো সিওজিনের সাথে গরম গরম নুডলস নিয়ে কুত্তা বিলার মতো ঝগড়া করতে থাকে, যার ফলে জনকির ইজ্জতের ওপর হামলা হয়ে যায়। এরপর বেচারাকে তো তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বেচারা তো হসপিটালে গিয়ে দেখতে পায় এটা তো তার গার্লফ্রেন্ডের মা, যার সাথে সে আজকে সকালেই দেখা করেছিল। ট্রিটমেন্ট করার সময় সেও তার পার্সোনাল জিনিসটি দেখে ফেলে। সে যেহেতু একজন ডক্টর সে তো দেখবেই সমস্যা কোথায়। এই কারণে এই বেচারা জনকির তো ব্রেকআপ হয়ে যায়। আর তার গার্লফ্রেন্ড তাকে বলে তোমার পার্সোনাল জিনিস আমার আগে আমার পরিবারের সবাই দেখে ফেলেছে, আর এই লজ্জাজনক ব্যাপারটি আমি কিছুতেই মেনে নিতে পারবো না, তাই ব্রেকআপ দিয়ে দেয়। যেটা হবার সেটা তো হয়েই গেছে। পরের সিনে দেখানো হয় জনকি যে রোলের জন্য এত কষ্ট করলো তার সম্মান হারালো, এমনকি তার গার্লফ্রেন্ডের সাথেও তার ব্রেকআপ হয়ে গেল, সে তো সেই রোল পেলই না। এই কারণে বেচারা জনকি তো অনেক কান্নাকাটি করে। এরপর আমাদেরকে জনকির পাছা দেখানো হয় ঠিক এভাবে। আমি তো ভাবছিলাম এই গাধায় আবার নতুন করে কোন নাটক শুরু করলো। পরে বুঝতে পারলাম এই গাধাই তো মুভিতে কোনো রোল না পেয়ে জিমে অ্যাডভার্টাইজ করতে এসেছে। তখন তো লাইভ চলছিল, লাইভে জনকির সাথে ঠিক এটা ঘটে যায়, যার কারণে সে পুরো ভাইরাল হয়ে যায়। তার মান সম্মান তো পুরো জনগণের সামনে চলে আসে।
তবে এতে তার কিছুটা লাভও হয়েছে। ভাইরাল হওয়ার কারণে নামি দামি অ্যাক্টরদের সাথে মুভিতে কিডন্যাপারের রোল পেয়ে যায়। সে যখন সেই অ্যাক্টরের সাথে দেখা করতে যায়, সেই অ্যাক্টর তো তার সাথে কোনো কথাই বলে না। অ্যাক্টর শুধু ঘোরাঘুরি করে আর কিছুক্ষণ পর পর ভাঙচুর করতে থাকে। এতে জনকি তো ভয় পেয়ে যায়। ডিরেক্টর বলে এই অ্যাক্টরের একটি বিশেষ গুণ আছে, সে যেই রোলই করে তাতেই হারিয়ে যায় আর সেই রকম আচরণই করতে থাকে। আজকে সে একজন মায়ের রোল পেয়েছে যার বাচ্চা কিনা কিডন্যাপ হয়ে যায়, আর সেই কিডন্যাপারই হলো তুমি। এরপর আমাদেরকে শুটিং টাইম দেখানো হয়। শুটিং এর সময় জনকির তো 12টা বেজে যায়। এই অ্যাক্টর তো রোলের ভেতর এমন ভাবে প্রবেশ করে যে ইচ্ছা মতো জনকিকে মারতে থাকে। আর যখন অ্যাক্টর জনকিকে গলা টিপে মেরেই ফেলবে, তখন এই গাধা জনকি আবার মরে যাওয়ার অভিনয় করে, তাও আবার হা করে। অ্যাক্টর তখন অনেক কান্নাকাটি করে। এরপর যা ঘটে সেটা হলো এটা। আমি তো এটা দেখার পর পুরো শেষ। যাই হোক, এরপরও জনকি গাধায় তো অনেক খুশি ছিল, কারণ তাকে অন্তত টিভিতে দেখানো হবে। এইদিকে ডুঙ্গু ইয়োনার সাথে ভালোভাবেই কথা বলছে। এত ভালো ব্যবহার কেন করছে তা একটু পরেই জানতে পারবো, কারণ সে আর বসে বসে খেতে চায় না, সে একটি বেকারি শপ খুলতে চায়। ডুঙ্গু তখন ইয়োনাকে বেকারি শপে পাঠিয়ে দেয়। ইয়োনা বেকারি ক্লাসে যায় আর প্রথম দিনই তার সাথে এক ছাগলের পরিচয় হয়। সেই ছাগলটি আবার ইয়োনার সাথে ম্যামা করতে থাকে। ডুঙ্গু আবার ওই ছাগলের সাথে ইয়োনাকে দেখে ফেলে আর অনেক জেলাস হতে থাকে। তোমরা এখনো না বুঝে থাকলে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। আসলে আমাদের গাধা ডুঙ্গু ইয়োনাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু এই গাধাই সেটি মানতেই চাচ্ছে না, কারণ সে যেই ইয়োনাকে এত বকেছে সে তাকে এখন পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা গাধা ডুসিককে দেখতে পাই, যে কিনা অনেক কষ্ট করে একটি নভেল শেষ করে ডিরেক্টরকে দেখায় আর মনে মনে ভাবে এই বেটা তো এমন নভেল বাপের জন্মেও দেখে নাই। কিন্তু ডিরেক্টর তো এই নভেলের ইজ্জতের ফালুদা উঠাই দেয়। এটা কি নভেল নাকি বাচ্চাদের গল্প? ডিরেক্টর তখন ডুসিককে দুষ্টু মিষ্টি রোমান্টিক এবং অ্যারোটিক্স মুভি লিখতে বলে, আর ডুসিক তো ছিল একটু ভোলা ভালা, সেও রাজি হয়ে যায়। তাই সে আগে অ্যারোটিক সম্পর্কে জানতে চায়, আর এটি দেখতে গিয়ে ওর সবকিছু তো মাথার উপর দিয়ে যায়। এমনিতেই তাদের জীবনে সমস্যা আর সমস্যা চলছিল, এর ওপর আবার পরের দিন নতুন সমস্যা চলে আসে। আসলে এই ফকিরগুলো অনেকদিন যাবৎ গ্যাসের বিল দেয়নি। তখন এই গাধা ফকিরগুলো হাতে পায়ে ধরে 1 মাসের সময় চায় বিল পরিশোধ করার জন্য। পরের সিনে রাতে ডুঙ্গুর সাথে তার এক্স গার্লফ্রেন্ড সুহার সাথে দেখা হয়ে যায়। আসলে সুহা যেই পোলার লাইগা ডুঙ্গুরে ব্রেকআপ দিছে সে তো আরো বড় ছেঁচড়া। তার তো কোনো রেস্টুরেন্ট ছিলই না, বরং সে আরো সুহার সাথে ছেঁচড়ামি কইরা সুহার সব টাকা পয়সা নিয়ে পালাইছে। আমার তো মনে হচ্ছে সুহার মতো মেয়েদের সাথে এমনটাই ঘটা উচিত। বিরানির লোভে খিচুড়ি মনে কইরা আমাদের ডুঙ্গুকে নিন্দাইছস, এখন কান্দুস কেন বইন? এখন দেখ কেমন লাগে। সুহার এমন কান্নাকাটি দেখে ডুঙ্গুর তো অনেক মায়া হয়। শত হলেও তো এক্স বলে কথা, তাই না? যাই হোক, আর সুহাকে কিছুদিনের জন্য তাদের গেস্ট হাউসে থাকতে বলে। সুহাকে দেখে বাসার সবাই তো ডুঙ্গুকে অনেক কথা শোনাচ্ছিল, আর সিওজিন তো আরো রেগে যায়, কারণ সুহা তার ভাইকে একটা বড়লোক পোলার জন্য ছেড়ে দিছে। পরের দিন সকালে আমরা সুহাকে দেখতে পাই। সুহা বলে তার নাকি লজ্জা লাগছিল তার এক্স বয়ফ্রেন্ডের বাসায় থাকতে, তাই সে অন্য একটি বাসা নেবে। কিন্তু তার কাছে যেহেতু কোনো টাকা ছিল না, তাই সে ভেবেছে তার ব্যান্ডের ব্যাগগুলো সব বিক্রি করে দিবে। আসলে এই 3 গাধার মতো সুহাও ছিল চরম লেভেলের গাধি, যার কারণে মেয়েটি ব্যাগ কেনার কথা বলে সবগুলো ব্যাগ নিয়ে ঠিক এভাবে পালায়া যায়। আর এই গাধি তো ঠিক এভাবেই তাকায় থাকে। আর এদিকে ডুসিক তার নতুন অ্যারোটিক্স নভেল অনেক কষ্টে শেষ করে ডিরেক্টরকে দেখাতে যাচ্ছিল। তখনই তার সাথে একটি মেয়ের ধাক্কা লাগে, আর মেয়েটিকে প্রথম দেখেই ডুসিকের মনে লাড্ডু ফুটতে থাকে। এতে সে অনেক খুশি হয়, কিন্তু পোড়া কপাল ছিল ডুসিকের।
খুশি তো বেশিক্ষণ থাকেই না, কারণ ডুসিক যেই অ্যারোটিক্স মুভি লিখেছে সেই মুভির হিরোইন ছিল এই মেয়েটি, যার নাম ছিল টিয়ান। আসলে অ্যারোটিক মুভির দুনিয়ায় টিয়ানের খুব নাম ছিল। যখন ডুসিক এটা জানতে পারে তখন বলে, কি কপাল আমার, আসলেই বেচারার কপালটা অনেক খারাপ। যাই হোক, যাকে পছন্দ করলাম সে নাকি আবার অ্যারোটিক্স মুভির স্টার। রাতে তারা সবাই মিলে একটি গেম খেলছিল, তখন ইয়োনার পালা আসলে সিওজিন তাকে প্রশ্ন করে সোলের বাবার ব্যাপারে। এই প্রশ্ন শুনে সবাই তো ভাবছিল ইয়োনার খারাপ লাগবে, তাই তাকে সবাই এই প্রশ্নটি স্কিপ করতে বলে। তখনই ইয়োনা বলে, এই বিষয় এড়ানোর কিছুই নেই, যেহেতু আমি তোমাদের সাথে আছি তাই আমার সম্পর্কে জানার অধিকার তোমাদের আছে। এই বলে ইয়োনা তার জীবন কাহিনী বলতে থাকে। সে অনেক ভালো আর ধনী ফ্যামিলির মেয়ে ছিল। তার বয়স যখন 16 বছর তখন তার বাবা মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকেই সে তার আত্মীয় স্বজনের কাছে বড় হতে থাকে। এরপর সে যখন টিনেজ বয়সের হয়ে ওঠে তখন তার আত্মীয় স্বজন তার সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেয়, এমনকি তার ওপর অনেক অত্যাচার করে এবং এক পর্যায়ে গিয়ে তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। সেই আশ্রমেও তাকে অনেক মারধর করা হতো, তাই সে একটা সময় সেখান থেকে পালিয়ে যায় আর বেঁচে থাকার জন্য একটি দোকানে ছোটখাটো কাজ করতে থাকে। আর সেখানেই তার সাথে সোলের বাবার পরিচয় হয় আর এক সময় তারা রিলেশনে যায়। কিন্তু ছেলেটির ফ্যামিলি ইয়োনাকে মেনে নেয় না। তখন ছেলেটি তার সাথে ব্রেকআপ করে দেয় আর ব্রেকআপের পর ইয়োনা জানতে পারে সে প্রেগনেন্ট। তখন ইয়োনা এই বিষয়ে তার এক্সকে জানালে সে কোনো গুরুত্বই দেয় না। এরপরে তার জীবনে সোল আসে। ইয়োনার জীবন কাহিনী শুনে তো সবার মন অনেকটা খারাপ হয়ে যায়। এদিকে গাধি সুহা তো এখন ছিল পুরাই ফকির, যাও ছিল কয়েকটা ব্যাগ, তাও আবার একটি চুন্নি মাইয়া নিয়ে পালাইছে। তাই সে আবারও নির্লজ্জের মতো ডুঙ্গুর কাছে চলে আসে। আর কি, ডুঙ্গু তখন তাকে আবারও গেস্ট হাউসে থাকতে দেয়। তখন তো সবাই ভাবে ডুঙ্গু মনে হয় এখনো এই পিতনিরই পছন্দ করে, তাই তো আবারও ডুঙ্গু এই পিতনিকে বাসায় নিয়ে এসেছে। ডুঙ্গু তখন বলে সুহার প্রতি তার কোনোই ফিলিংস নেই। হঠাৎ করে ডুঙ্গুর মাথায় আসে গ্যাস বিলের কথা। তারা যদি এখন গ্যাস বিল পরিশোধ করতে না পারে তাহলে গ্যাস বিলের অনার তো তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিবে। আজকের জন্য এই পার্টটি এখানেই শেষ করছি। ফিরে আসতেছি পরবর্তী পার্ট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।